বহুদিন পর আজ তারানাথের বাড়ি রওনা দিয়েছি আমি আর কিশোরী। ইদানিং তারানাথ কেমন জানি বদলে গেছে, আর আগের মতন গল্প বলার অস্থিরতাটাও দেখা যায় না ওর মধ্যে। আসলে গত বছর ব্রজভূষণের ভাগ্নের সাথে চারির বিবাহের পর থেকেই তারানাথের প্রাণশক্তি কেমন নিঃশেষিত হয়ে গেছে। আমাদেরও আপিসের বেশ চাপ বেড়েছে, তাই আজকাল আর মঠ লেনে যাওয়া হয় না খুব একটা। আজকের যাওয়াটাও এক বিশেষ দরকারি। আজ ছুটির দিন। কিছুক্ষণ আগেই কিশোরী এসে খবর দিল একটা চিঠি এসেছে তার কাছে। চিঠিটা এসেছে আমাদের সেই বিশেষ বন্ধু ব্রজভূষণের থেকে। গত সপ্তাহে তিনি গ্রামের বাড়ি গেছেন। ইতিমধ্যেই তো তার ফেরার কথা, কিন্তু তিনি না ফিরে দিয়েছেন একখানা চিঠি। চিঠিতে বিশেষ কিছু লেখা নেই, শুধু লেখা, কিশোরী, এক বিশেষ সমস্যায় আপনাকে চিঠিটি লেখা। আসলে এখানে এসে এক বিশেষ সমস্যায় পড়েছি। সমস্যাটা ঠিক আমার নয়, আমার এক আত্মীয়ের। একবার ভেবেছিলাম তারানাথকেই চিঠিটা লিখি, পরে মনে হলো কুটুম্বকে সরাসরি এভাবে নিজ স্বার্থে ডেকে চিঠি পাঠানোর চেয়ে আপনাকে লেখাটাই যুক্তিসঙ্গত। আপনি আর বিভূতি বরং একটু বুঝিয়ে শুনিয়ে যত দ্রুত সম্ভব তাকে আমার গ্রামের বাড়ি নিয়ে আসার বন্দোবস্ত করুন। সমস্যাটি বড়ই অদ্ভুত, চিঠিতে ঠিক গুছিয়ে লেখা সম্ভব নয়, তাই এলেই না হয় সবটুকু বলবো। ইতি ব্রজভূষণ। চিঠিটি পড়ে কিশোরীর হাতে দিলাম। কিশোরী আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে প্রশ্ন করল, কি বুঝলে বিভূতি? সমস্যাটি ঠিক কি, কিছু কি বুঝলে? এই চিঠি থেকে তো কিছুই বোঝা সম্ভব নয় কিশোরী। চলো বরং যত দ্রুত সম্ভব তারানাথের কাছেই যাই। সমস্যাটি যদি সত্যি প্রবল হয় তাহলে দেরি করাটা অনুচিত। এই ব্যাপারে কিছু দৃষ্টিপাত করতে পারলে একমাত্র আমাদের ঠাকুর মশাই করতে পারবেন। এ আমাদের মতন সাধারণ মানুষের কম্য নয় হে। তা তুমি কিন্তু মন্দ বলনি। আজ তো আবার ছুটিরও দিন, তাহলে আর অপেক্ষা কিসের? চলো যাওয়া যাক। কিছুক্ষণের মধ্যেই আমরা উপস্থিত হলাম মঠ লেনে। তারানাথের জন্য এক প্যাকেট পাসিং শো কিনে দেরি না করে তারানাথের বাড়ি গিয়ে উপস্থিত হলাম। দরজাটা তারানাথই খুলে দিল। আগে তারানাথের বাড়ি এলে দরজা চারই খুলে দিত। মেয়েটা না থাকাতে আমাদেরই ফাঁকা ফাঁকা লাগে। তাহলে পিতৃ হৃদয়ের অবস্থা কি হবে অনুমান করা যায় সহজেই। আর তারানাথের এই আকস্মিক পরিবর্তনের কারণ যে শুধুমাত্র এটাই, তাও বোঝা যায়। তারানাথ দরজা খুলেই আমাদের দিকে একবার তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ও তোমরা এসো এসো, ভেতরে এসো। আমরা ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করলাম। তারানাথের হাতে পাসিং শোয়ের প্যাকেটটি ধরিয়ে দিতেই সেটি নিঃশব্দে একপাশে রেখে কিছুটা হতাশ গলায় তারানাথ বলে উঠল, তা এতদিন পর হঠাৎ তোমরা? কিছু বিশেষ দরকারে বুঝি? তারানাথের এই কথা শুনে বেশ লজ্জিত হলাম আমরা। কিশোরী কাঁচো মাচো মুখ করে বলে উঠল, আগে ঠাকুরমশাই ঠিকই ধরেছেন, এক বিশেষ দরকারেই এখানে আসা। হ্যাঁ, সেই বলি, নাহলে তোমাদের তো আজকাল আর আমাকে মনেই পড়ে না। তা বলো, কি প্রয়োজনে আসা? আসলে ব্যাপারটা হলো একটা চিঠি। চিঠিটা আজ সকালেই আমার হাতে এসে পৌঁছেছে। চিঠিটা এসেছে ব্রজভূষণের কাছ থেকে। সপ্তাহখানেক আগে ব্রজভূষণ ওর গ্রামের বাড়িতে যায়। এর মধ্যে ফিরে আসার কথা, কিন্তু না ফিরে উনি একটা চিঠি পাঠান আমাকে। তাতে লেখা উনি এমন কিছু সমস্যায় পড়েছেন যার জন্য আমাদের, বিশেষত আপনার, যাওয়াটা খুব প্রয়োজন। চিঠিতে এটাও উল্লেখ আছে যে উনি সরাসরি আপনাকে চিঠিটা পাঠাতে পারতেন, কিন্তু শুধু কুটুম্বের খাতিরেই আপনাকে প্রয়োজনে ডাকার জন্য চিঠি পাঠাতে তার খুব খারাপ লাগছে। তাই আমাকে চিঠি পাঠিয়ে ওনার সমস্যার কথা জানাতে বলেছেন। তবে সমস্যাটা ঠিক কি তা কিন্তু বলেননি। ব্রজভূষণ? আপনি ভাববেন না ঠাকুর মশাই, চারির কিছু হয়নি। সে আমি জানি। আমার চারি ভালো আছে, সুস্থ আছে, তা আমার হৃদয় সর্বদাই জানান দেয়।
শুধু মেয়েটা কাজটাতে নেই বলেই বুকের ভেতরটা কেমন কলকলিয়ে ওঠে, বুঝতেই পারছো পিতৃহৃদয়। সে যা হোক, কিন্তু ব্রজভূষণের কোনো বিপদ তেমন কিছু হতে পারে বলে তো গণনায় মিলছে না। না মেলারই কথা ঠাকুরমশাই। সমস্যাটা ব্রজভূষণের না, সমস্যাটা তার কোনো নিকট আত্মীয়ের। তবে আত্মীয়টি কে এবং তার সমস্যাটি বা কী তা আমাদের কিছুই বলেননি ব্রজভূষণ। এই দেখুন না চিঠিটা, পড়েই দেখুন না আপনি। কিশোরীর থেকে চিঠিটি নিয়ে একবার পড়ে দেখল তারানাথ। তারপর বেশ কিছুক্ষণ ধরে মাথা নেড়ে ভ্রু কুঁচকে কিছু একটা বোঝবার চেষ্টা করে চিঠিটা পুনরায় কিশোরীর হাতে ফেরত দিয়ে বলে ওঠেন, দেখো, চিঠি পড়ে যতটুকু বুঝলাম, বুঝলে, যে ব্রজভূষণ তার সেই আত্মীয়কে এবং তার সমস্যাকে, এই দুটোকেই বেশ গোপন রাখতে চায়, এবং তার জন্যই চিঠিতে সবটা লেখেনি। তো সে যা হোক, সমস্যাটা যে খুব একটা সহজ কিছু নয় তা কিন্তু ব্রজভূষণের দ্রুত আমাকে ওখানে নিয়ে যাওয়ার তৎপরতা দেখেই বোঝা যায়। তো তাহলে দেরি কিসের? চলো আজ বিকেলেই বেরিয়ে পড়া যাক। হ্যাঁ, আমার চারিমাকেও একবার চোখের দেখা দেখে আসবো খন এই সুযোগে, কি বলো? তারানাথের কথা মতন সেই দিন বিকেলেই আমরা বেরিয়ে পড়লাম ব্রজভূষণের গ্রামের উদ্দেশ্যে। পৌঁছতে পৌঁছতে বেশ অন্ধকার নেমে এসেছে চারিপাশে। এর আগেও আমরা এখানে এসেছি চারির বিয়ের সময়, তাই বাড়ি চিনতে অসুবিধে হলো না। আমাদের দেখে ব্রজভূষণ বাবু তো মহা খুশি, তবু তার অবচেতনে তার চিন্তিত সত্তাটা বারবার ফুটে উঠছে আমাদের সামনে। তারানাথ এইবার বলে উঠলেন, এত ব্যস্ত হবেন না ব্রজভূষণ বাবু। কি বলছেন কি আপনি? ব্যস্ত হব না? আপনি হলেন কি আমার কুটুম্ব। কিন্তু আজ তো আমি সে পরিচয়ে এখানে আসিনি, এসেছি আপনার ডাকে। কিছুটা লজ্জিত মুখে এবার ব্রজভূষণ বলে উঠলেন, তা ঠিকই। আরে এতে তো লজ্জার কিছু নেই। আপনি কাল সকালেই সবটা খুলে বলুন আমাকে। হ্যাঁ, তা তো বলতেই হবে। আচ্ছা, এখন আপনারা 4টি ভোজন করে শুয়ে পড়ুন, অনেক রাত্রি হলো। ব্রজভূষণ বাবু এইবার আমাদের খেতে ডাকলেন। আয়োজন বেশ নজরকাড়া। সরু তুলাই পাঞ্জি চালের ভাত, চিতলের পেটি, কত রকমের মিষ্টি, সে এক এলাহি ব্যাপার। ব্রজভূষণের অবস্থা বেশ ভালো। শুনেছি ওনার পূর্বপুরুষেরা নাকি জমিদার ছিলেন। তাছাড়া তারানাথ হলো গিয়ে ওনাদের আত্মীয়। খাতির যত্ন একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। বেশ ভরপেট খেয়ে আমরা শুয়ে পড়লাম সেই রাত্রে। পরদিন সকাল সকাল ব্রজভূষণের সাথে বসলাম তার সমস্যার কথা শুনতে। প্রথমে কিছুটা কিন্তু কিন্তু করলেও পরে তারানাথকে উদ্দেশ্য করে উনি বলতে শুরু করলেন, আসলে সমস্যার জড়টা আমাদের পারিবারিক হলেও বর্তমান সমস্যাটা ঠিক আমার নয়, আমার এক নিকট আত্মীয়ের। কীরকম আত্মীয় বলছি। আমার বাবারা 3 ভাই, তার মধ্যে আমার বাবা ছিলেন সবার বড়, আর আমার 2 কাকা, মেজ কাকা আর ছোট কাকা। সমস্যাটি ছোট কাকাদেরই পারিবারিক বলতে পারেন। তবে ওই যে বললাম, শুধু ছোট কাকাদেরই নয়, এ আমাদের পূর্বপুরুষদের সমস্যা। হিসেব মতো আমাদেরও সমস্যা বলতে পারেন। একটু পরিষ্কার করে বলুন তো, কিছুই তো বুঝতে পারছি না। আপনাদের পারিবারিক সমস্যাটি কি? হ্যাঁ, তা তো বলতেই হবে। আসলে এসব সমস্যাকে আগে বুজরুকি বলেই উড়িয়ে দিতাম আমি। কিন্তু যবে থেকে ঠাকুরমশায়ের সাথে পরিচয় হয়েছে, তখন থেকেই বুঝেছি এমন অনেক কিছুই আছে যা আমাদের যুক্তিতর্কের বাইরে। আপনারা বোধহয় জানেন যে আমাদের পূর্বপুরুষেরা জমিদার ছিলেন। দাদুর মুখে, বাবার মুখে শুনেছি আমাদের জমিদারি বেশ বড় এলাকা জুড়ে ছিল। বুঝতেই পাচ্ছেন, প্রচুর মানুষ এই জমিদারিতে বসবাস করত। তাদের মধ্যেই এক আদিবাসী সম্প্রদায় ছিল। সেকালে তাদের রঙ্গত সম্প্রদায় বলা হতো। এদের মূল পেশা ছিল
অল্প স্বল্প চাষবাস আর সাপের খেলা দেখানো। বাড়ি বাড়ি ঘুরে ওরা সাপের খেলা দেখাতো এবং খুশি হয়ে যে যা দিত তাই আনন্দে নিত। একবার জমিদার বাড়ির কোনো ছেলের বিয়েতে এই রঙ্গত সম্প্রদায়ের ডাক পড়ে সাপের খেলা দেখানোর জন্য। বিবাহবাসর, তার মাঝে সাপের খেলা। হঠাৎ করেই জমিদার পুত্র, মানে যার বিবাহ আর কি, তিনি সাপের লেজ ধরে টান দেন। রঙ্গত সম্প্রদায় সাপেদের এক বিশেষ পদ্ধতিতে বশ করত, এটা সবাই জানত। ওদের খেলা দেখাতে আনা সাপেরা কখনো কারো কোনো ক্ষতি করত না, তবে ওরা সাপেদের কখনো আঘাত করেনি। এ তাদের ধর্মবিরুদ্ধ। তার জন্যই এই সম্প্রদায় কখনোই সাপেদের বিষ দাঁত তুলে ফেলত না। জমিদার পুত্র হয়তো এত কিছু জানত না, কিংবা জেনেও নিজের বিয়ের আনন্দের চোটে, কিংবা নববধূকে নিজের বীরত্ব প্রমাণের সুবাদে, যাই বলুন না কেন, এই অপ্রত্যাশিত কাণ্ডটি করে বসেন এবং এর ফলও খুব ভয়ঙ্কর হয়। ওই বিষাক্ত জাত কোকড়ো ছোবল দেয় জমিদার পুত্রকে। ভয়ঙ্কর বিষে মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছেলেটি। আর এরপরেই ঘটে এক বীভৎস নির্মম ইতিহাস। ছেলের মৃত্যুর কারণ হিসেবে জমিদার মশায়ের সমস্ত রোষ গিয়ে পড়ে সমগ্র রঙ্গত সম্প্রদায়ের ওপর। মুহূর্তে সেই খেলা দেখাতে আসা ছেলেটিকে মৃত্যুদণ্ড দেয় জমিদার, এবং তারপরেই লোক পাঠিয়ে আগুন লাগিয়ে ধ্বংস করে দেয় সমগ্র রঙ্গত জনজাতির অস্তিত্ব। কথিত আছে সেই সময় জ্বলন্ত শরীরে এক বৃদ্ধা নাকি জমিদার মশাইকে অভিশাপ দিয়ে যায় যে তার সমগ্র বংশ নাকি এই সাপের কামড়েই শেষ হয়ে যাবে। এ বংশের যে ছেলেরা বিবাহ করবে তারাই স্ত্রীর সাথে 10টি রাত কাটিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়বে। প্রথমটায় কেউ এই বিষয়টিকে খুব একটা পাত্তা দেয়নি। একটা নিচু জাতের বুড়ি মরার আগে কি বলল তাতে কি বা যায় আসে। কিন্তু এর ঠিক 2 বছর পরে, যখন জমিদারের মেজ ছেলের বিয়ে হলো এবং বিয়ের ঠিক 10 দিনের মাথায় ছেলেটি সাপের কামড়ে মারা গেল, তখন জমিদারের মনেও বেশ ভয় ধরে গেল। এরপরে ওই বংশের আরও 2-4 জনের একইভাবে মৃত্যু ঘটায় সবাই বিশ্বাস করতে লাগলো যে এই বংশে অভিশাপ লেগেছে। তখন জমিদার মশাই কিছু উপায় না পেয়ে যোগাযোগ করলেন এক তান্ত্রিকের সঙ্গে, এবং সেই তান্ত্রিকই উপায় বলে দিলেন। এই বংশের যে কোনো ছেলের বিয়ের ঠিক 1 মাস আগে তার আরেকটি বিয়ে দিতে হবে, তবে তা অবশ্যই কোনো মানবীর সাথে নয়, যে কোনো পশু বা পাখির সাথে, যেটা ছাগল, মুরগি বা যা কিছুর সঙ্গেই। এবং বিয়ের পর 3 রাত্রি সেই পশুটির বা পাখিটির সাথে ছেলেটিকে থাকতে হবে, আর তার পরের দিনেই বলি দিতে হবে সেই পশু বা পাখিটিকে। এতক্ষণ পরে ব্রজভূষণ থামলেন। ঘরে বেশ কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করল, আর তারপর প্রথম তারানাথের কথা শোনা গেল। বুঝলাম। তাহলে এই হলো বিস্তৃত ইতিহাস। তা আপনি তো পূর্বে এসব মানতেন না, তাহলে আপনার বিয়েটা? আমি এসব একেবারেই মানতাম না ঠিকই, কিন্তু আমার বাবার মুখের উপর না বলার সাহস আমার তখন একেবারেই ছিল না। তাই আমার বিয়ের সময়ও নিয়ম রক্ষার্থে এই সমস্ত ক্রিয়া করা হয়েছিল। ফলস্বরূপ আমার বিবাহিত জীবনেও কোনোরূপ বিঘ্ন ঘটেনি। আগে অবশ্য ভাবতাম
সমস্তটাই অন্ধবিশ্বাস। কিন্তু এখন মনে হয় না সব কিছুকে অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দেওয়া যায়। এর মধ্যে কিছু তো একটা আছে যা আমাদের বোধের বাইরে। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। সব আচার নিয়ম তো শুধু শুধু তৈরি হয়নি, কারণ তো একটা থাকেই। অনেক সময় মানুষ সেই ভুল নিয়মের ভ্রান্ত ব্যাখ্যা করে মানুষের জীবনের সমস্যা হিসেবে প্রতিপন্ন করে তোলে। কিন্তু খুঁটিয়ে বিবেচনা করলে বুঝতে পারবেন যে পারতপক্ষে সব নিয়মকানুনই মানুষের কল্যাণেই সৃষ্ট। তা এই তো গেল আপনার ও আপনার বংশের ইতিহাস। তো এইবার যদি একটু বর্তমানে ফেরেন, মানে বর্তমানে আপনার কোন আত্মীয় এই ধরনের সমস্যায় পড়েছেন, যদি আমাকে বলেন আর কি। হ্যাঁ ঠাকুর মশাই, তা তো বলবই। তার জন্যই তো আপনাকে এত দূর থেকে ডেকে আনা। আসলে আমার ছোট কাকার মেজ ছেলের একমাত্র ছেলে, মানে সম্পর্কে আমার খুড়তুতো ভাইয়ের ছেলে আর কি। সমস্যাটি তাকে নিয়েই। ছেলেটির নাম গোপাল। কলকাতা থেকে কলেজ শেষ করে এখন কলকাতাতেই একটি ছাপাখানায় কাজ করে। মাস তিনেক ছুটি নিয়ে গত মাসেই বাড়ি এসেছে বিবাহের জন্য। আমারও সপ্তাহখানেক আগে এখানে আসার কারণ ওর বিবাহই ছিল। সে যাই হোক, সব নিয়ম মেনে আমার দাদা ওর বিবাহের আগে দীর্ঘদিনের নিয়ম মতো একটি ছাগলের সাথে ওর বিয়ের ব্যবস্থা করেন। কিন্তু ছেলে বেঁকে বসে। ও নাকি এসব বুজরুকি মানবে না। ও আমার কাছে এসে বলে, কাকা, তোমারও মনে হয় যে এই যুগে দাঁড়িয়ে এসব ভ্রান্ত ধারণাকে প্রশ্রয় দিতে হবে? সেদিন ওর কথার কোনো উত্তর আমি দিতে পারিনি। ওর বয়সে আমারও তো একই ধারণা ছিল। হ্যাঁ, আমি আমার বাবাকে সাহস জুগিয়ে কিছু বলে উঠতে পারিনি, কিন্তু ও তো পেরেছে। এই যে আমাদের মধ্যে তফাৎ। সে যাই হোক, অবশেষে গোপাল কারো কথাতে কর্ণপাত না করেই দীর্ঘদিনের নিয়ম ভেঙে সরাসরি বিবাহ করল এক কন্যাকে। বিবাহের পর 4 দিন কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যাটি হলো বিবাহের ঠিক 5ম রাত্রে। কি ধরনের সমস্যা? হ্যাঁ বলছি। বিবাহের ঠিক 5ম রাত্রে গোপাল একটি স্বপ্ন দেখে। ঠিক স্বপ্ন নয়, বলতে পারেন দুঃস্বপ্ন। কোনো গভীর জঙ্গলে গোপাল হাঁটছে, চারদিকে শুধু গাছপালা, আর হঠাৎ করেই সেই স্বপ্নে অনেকগুলো সাপ এসে উপস্থিত হয়। গোপালকে চারদিক থেকে তখন ঘিরে ফেলেছে ভয়ঙ্কর বিষাক্ত কালো সাপের দল। কোথাও এক পা এগোনোর জায়গা নেই, এগোলেই ছোবল। হঠাৎ হঠাৎ গোপাল দেখল যে তার দিকে এগিয়ে আসছে একটা কালো কুচকুচে গোখর, আর তার পর মুহূর্তেই তার পায়ে এক মস্ত ফণা তুলে ছোবল দেয় সেই সাপ, আর মুহূর্তে প্রচণ্ড জ্বালা পোড়াতে মৃত্যুর কোলে ঢলে পড়ে গোপাল। কি, তাই তো? আপনি এত কিছু জানলেন কি করে ঠাকুর মশাই? সে আমি অনেক কিছুই জানতে পারি। তা তো আপনি বুঝেছেন আগেও, ব্রজভূষণ বাবু, কি বোঝেননি? হ্যাঁ, তা তো জানি ঠাকুর মশাই। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। ঠিক এই স্বপ্ন, আর ঠিক এইভাবেই গত 3 দিনে একই স্বপ্ন প্রতি রাতে দেখছে গোপাল। যে ছেলে সব কিছু কুসংস্কার বলে উড়িয়ে দিত, ভ্রান্ত বলে অবজ্ঞা করত, এই 3 দিনে সেই ছেলেও ভয়ে কাঁটা হয়ে আছে। আফসোস করছে সবার কথা উপেক্ষা করবার জন্য। হাতে আর মাত্র 2 দিন, তারপরেই আবার সেই ভয়ঙ্কর অভিশাপ নেমে আসবে আমাদের বংশের ওপর। ঠাকুর মশাই, দয়া করুন, গোপালকে বাঁচান আপনি। আমি জানি
এ অসম্ভবকে সম্ভব করতে পারবেন একমাত্র আপনি। তাই তো দ্রুত আপনাকে খবর দিয়েছি এখানে আসবার জন্য। না 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 ব্রজভূষণ বাবু, আমি সব কিছু পারি না। যদি কেউ সব কিছু পারেন সেটা শুধুমাত্র ঈশ্বর। তবে হ্যাঁ, আমি চেষ্টা করতে পারি, আর আমি আপনাকে কথা দিচ্ছি যে সেই চেষ্টা আমি করব, আপ্রাণ করব। তবে যে অভিশাপের খাড়া গোপালের ঘাড়ের উপর ঝুলছে তা নেহাত সাধারণ নয়। ওর উপর সর্পদংশন যোগ, আর হাতে সময়ও অনেক কম। যত দ্রুত সম্ভব আমি একবার গোপালের সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই তার সাথে। অবশ্যই ঠাকুর মশাই, আমি এক্ষুনি গোপালকে গিয়ে বলছি। আগেই অবশ্য ওকে আপনার কথা বলেছি আমি। ও কিছুটা আশ্বাসও পেয়েছে আপনার আশ্চর্য ক্ষমতার কথা শুনে, এবং তা আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি বলে। এই বলে ব্রজভূষণ দ্রুত বেরিয়ে যায় গোপালকে ডাকার উদ্দেশ্যে। ব্রজভূষণের বেরিয়ে যাওয়ার পর তারানাথও দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় আমাদের কিছু না বলি। ঘণ্টাখানেক পর তারানাথ বিধ্বস্ত অবস্থায় ফিরে আসে। দেখে মনে হচ্ছিল ওনার উপর দিয়ে কোনো যুদ্ধ চলেছে যেন। কিশোরী কিছু জিজ্ঞেস করতে যাবে, ঠিক তখনই তারানাথ বলে উঠলেন, আমি জানি তোমাদের মনে এখন অনেক প্রশ্ন, তবে এখন আমি তোমাদের কিছুই বলতে পারবো না। আমার উদ্দেশ্য যদি সফল হয় তবেই সবটা বলবো আমি, আর যদি সেটা না পারি, জানি না কি হতে চলেছে আমাদের সাথে। তারানাথের কথা শেষ হতে না হতেই ব্রজভূষণ কক্ষে প্রবেশ করলেন, এবং সাথে একটি বছর 24-এর শ্যামলা সৌম্যদর্শন তরুণ। বুঝলাম এই ছেলেটিই গোপাল। উনি এগিয়ে এসে তারানাথকে একখানা প্রণাম করে বলতে শুরু করলেন, ধন্যবাদ ঠাকুরমশাই, আপনি যে এখানে এসেছেন তাতে সত্যিই আমি কৃতার্থ। না না, যতক্ষণ না তোমার সমস্যার সমাধান করতে পারছি ততক্ষণ পর্যন্ত তোমার ধন্যবাদ নেওয়া ঠিক নয়। এই দেখো, তোমাকে তুমি সম্বোধন করে ফেললাম। ঠিক আছে ঠাকুরমশাই, আপনি আমাকে তুমি বলেই সম্বোধন করুন, আমি তাতেই খুশি হব। হ্যাঁ, সে না হয় হলো, তবে এখন আমি তোমাকে যে কারণে ডেকেছি সেগুলো জানাটা আমার খুব জরুরি, তোমাকে এই মহা বিপদ থেকে বাঁচানোর জন্য। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, বলুন না কি জানতে চান। দেখো, আমি তোমার সমস্ত ঘটনা শুনেছি তোমার কাকার কাছ থেকে, তবে এর মধ্যে বিশেষ কিছু ঘটনা আমাকে মনে করে বলতে হবে তোমাকে, কেমন? আর এগুলো ঠিকঠাক বলতে পারলে আমি নিশ্চিত হব যে আমার সন্দেহই ঠিক। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি জিজ্ঞেস করুন, আমি যথাসম্ভব সঠিক উত্তর দেওয়ারই চেষ্টা করব। হুম, আচ্ছা, তুমি স্বপ্নটা বিয়ের ঠিক 5 দিন পর থেকে দেখছো, তাই তো? আর গত 3 রাত ধরে দেখছো, মানে তোমার বিয়ের আজ 9তম দিন, তাই তো? হ্যাঁ ঠাকুরমশাই, আজকের রাতটাই 9তম রাত, মানে শেষ রাত। কালকেই হয়তো। আহা, এত ভেঙে পড়ো না গোপাল, এত ভেঙে পড়ো না। আচ্ছা, এইবার বলো তো, তুমি কি ধরনের জঙ্গল স্বপ্নে দেখো? কোনো ফুল গাছ দেখো কি, বা কোনো কাঁটা গাছ? ফুল? না, কোনো ফুল গাছ থাকে না স্বপ্নে। আর কাঁটা? উম, হ্যাঁ, ফণি মনুষার মতো কিছু একটা ঝোপঝাড় থাকে। আর জঙ্গল 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 জঙ্গল, না খুব একটা ঘন না হলেও আলো খুব কম আসে। আলো কম আসে কিন্তু আসে, তাই তো? মানে দিন ও রাত্রির সন্ধিক্ষণে স্বপ্নটা বিরাজ করে। আচ্ছা, এবার আমার দ্বিতীয় প্রশ্ন, যে সর্প যখন দংশন করে তুমি কি লক্ষ্য করেছো কোন পায়ে করে? মানে কোন দিকের পায়ে দংশন করে? এবং প্রতিবার স্বপ্নে কি দংশনের দিক একই থাকে? বাঁ পায়ে দংশন করে। আর হ্যাঁ, প্রতিটা স্বপ্নেই বাঁ পায়েই দংশন করে। বেশ। আচ্ছা, এবার আমার শেষ প্রশ্ন, যে ওই সর্পের চোখের রং কি, সেটা মনে আছে? আসলে সেই সময় এতটাই ভয় আর আতঙ্ক। হুম হুম, বুঝতে পারছি বুঝতে পারছি গোপাল, কিন্তু এইটা মনে করে তোমাকে বলতেই হবে আমাকে। এটা না জানা পর্যন্ত যে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, এটা যে আমাকে জানতেই হবে গোপাল। বেশ বেশ, আজকের রাতটাই তোমার শেষ সুযোগ গোপাল।
তোমাকে ওই সর্পের চোখের রং মনে করে বলতেই হবে আমাকে, বুঝতে পারলে? আচ্ছা, আমি খুব চেষ্টা করব ঠাকুরমশাই। ঠাকুরমশাই, আমি আমি বাঁচব তো? দেখো, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমার এই মৃত্যুযোগ কাটানোর। বাকিটুকু ঈশ্বরের হাতে। ওনাকে স্মরণ করো। আর হ্যাঁ, আমার ওই সর্পের চোখের রং জানাটা কিন্তু ভীষণ জরুরি। হ্যাঁ ঠাকুরমশাই, কাল সকালেই আমি আপনাকে বলে যাব ওই সর্পের চোখের রং। আজ তবে আসি। হ্যাঁ, যাও যাও। আর হ্যাঁ, ভেঙে পড়ো না, পরমেশ্বরের ওপর ভরসা রাখো, কেমন? গোপাল তারানাথকে আরেকটা প্রণাম করে ঘর থেকে বেরিয়ে গেল। ব্রজভূষণও আমাদের সাথে সামান্য কিছু কথাবার্তা বলে একটু চিন্তিত মুখেই যেন বেরিয়ে গেল ঘর থেকে। আমি আর কিশোরী তাকালাম তারানাথের মুখের দিকে। ওকে এর আগে কখনো এতটা বিচলিত হতে দেখিনি আমরা। বেশ অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর অবশেষে তারানাথ বলে উঠলেন, বুঝলে বিভূতি, এই সমস্যা মোটেও কোনো সহজ ব্যাপার নয়। আর সব থেকে বড় কথা হলো, যতক্ষণ না গোপালের থেকে ওর স্বপ্নে দেখা সাপের চোখের রং জানতে পারছি, ততক্ষণ তো আরোই অন্ধকারে থাকতে হবে। জানি না কি হবে, আদৌ বাঁচাতে পারবো কিনা ছেলেটাকে, কে জানে। এইটুকু বলে মাথা নাড়তে নাড়তে ঘর থেকে বেরিয়ে গেল তারানাথ। আমি আর কিশোরীও ওনার পেছন পেছন ঘর থেকে বেরিয়ে এসে দেখলাম উনি ঘরের দাওয়ায় খানিকক্ষণ দক্ষিণ দিকে দাঁড়িয়ে দূরে কিছু একটা পর্যবেক্ষণ করছেন। হঠাৎ সে বলে উঠল, আচ্ছা বিভূতি, কিশোরী, চলো তো, চলো তো ওই দক্ষিণের দিকটায় একবার যাওয়া যাক। কেন ঠাকুরমশাই, ওদিকে কি কিছু? আহ কিশোরী, কাজের সময় তোমরা কোনো প্রশ্ন করো না তো বাবু। বলেছি তো সবটা বলবো পরে। এখন চলো, এসো। আমরা আর কোনো কথা না বাড়িয়ে পা বাড়ালাম তারানাথের সাথে। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছলাম, সেখানে সচরাচর কোনো লোক আসে বলে মনে হয় না। কিশোরী বলে উঠল, এই গাঁয়ে এরম শুনশান বন জঙ্গল আছে বলে তো জানতাম না। এই রাস্তায় তো আগেও এসেছি, কই এই জঙ্গল তো দেখিনি। চারি মায়ের বিয়ের সময়ও তো কই এসব তো, এই জায়গা তো চোখেই পড়েনি। চোখে পড়ার মতো কিছু ছিল না তাই চোখে পড়েনি কিশোরী? আপনার কথা ঠিক বুঝতে পারলাম না ঠাকুরমশাই। এখানে কিছু একটা রহস্য আছে, তবে কি রহস্য তা এখনো সঠিকভাবে বলতে পারিনি বিভূতি। হ্যাঁ, তবে পারবো, পারবো, খুব তাড়াতাড়ি পারবো। আচ্ছা আচ্ছা বিভূতি, বিভূতি, চলো তো, চলো তো একটু জঙ্গলের ভেতরে যাওয়া যাক, এসো। কি কি দরকার ঠাকুরমশাই? যা স্যাঁতস্যাঁতে অঞ্চল, জঙ্গলের ভেতরে অবস্থা তো আরো খারাপ হবে। মানে ওই আর কি, যদি সাপ খোপ থাকে তো। আহা, দরকার তো আছেই কিশোরী, জঙ্গলে তো যেতেই হবে আমাকে। তোমরা চাইলে ফিরে যেতে পারো। না ঠাকুরমশাই, আপনার সাথে আমরাও যাব। তাছাড়া আপনি থাকতে আমাদের ভয় কিসের? এইবার তারানাথ তার ফতুয়ার পকেট থেকে কি একটা শেকড় বার করে একখণ্ড আমার হাতে আর একখণ্ড কিশোরীর হাতে দিয়ে বললেন, নাও, নাও, এই শেকড় হাতে থাকলে ও সাপখোপ তোমাদের কাছে ঘেঁষতেই পারবে না। হ্যাঁ, এখন চলো। এইবার আমরা তিনজনে ওই জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম। কিছুটা যেতেই তারানাথ প্রশ্ন করল, আচ্ছা, তোমরা এখানে কোনো ফুল গাছ দেখতে পাচ্ছ? আমি চারিদিকটা ভালো করে লক্ষ্য করে বললাম, কই না তো। কিশোরীও একই উত্তর দিল। তারানাথ আবার ঘুরে প্রশ্ন করলেন, তাহলে কি দেখতে পাচ্ছ? গাছপালা, আধো আলো আধো অন্ধকার। হুম, এছাড়া আর কি দেখতে পাচ্ছ? এইবার আমি আরও একটু ভালো করে চারিদিকটা দেখেই বেশ চমকে উঠে বললাম, কাঁটা গাছ। হ্যাঁ, ফণী মনসার গাছ। হ্যাঁ, গোপাল যা স্বপ্নে দেখে। তোমাকে আমি যতটা নির্বোধ ভাবি কিশোরী, ততটা নির্বোধ তুমি নও। ঠিকই বলেছ, গোপালের স্বপ্নে দেখা সেই ফণী মনসার গাছ। তাহলে কি গোপাল স্বপ্নে এই জঙ্গলেই বিচরণ করে? এবার তারানাথ কিছু বলার আগেই তীব্র একটা পচা গন্ধে চারিদিক ভরে গেল, যেন চোখ জ্বলছে, যেন কোনো তীব্র ধোঁয়া চোখের ভেতরে এসে ঢুকছে। এইবার তারানাথ বলে উঠলেন, আর নয় বিভূতি কিশোরী, এবার দ্রুত আমাদের এখান থেকে বেরোতে হবে, দ্রুত।
তারানাথের এই কথা শোনার পরেই তৎক্ষণাৎ আমি কিশোরী এবং তারানাথ সেই জঙ্গল থেকে বাইরের দিকে বেরিয়ে আসতে লাগলাম। কিছুটা এগিয়ে আসার পরেই কিছু অদ্ভুত শব্দ শুনতে পেলাম পেছন থেকে। তারানাথ দ্রুত বলে উঠলেন, ভুলেও কেউ পিছনে তাকাবে না, যত দ্রুত সম্ভব আমাকে অনুসরণ করে হাঁটতে থাকো। এসো এসো। জঙ্গল যত শেষ হচ্ছে মনে হচ্ছে চারিদিকটা আরও ভয়ঙ্কর হচ্ছে। এই মুহূর্তটা দিন ও রাত্রির সন্ধিক্ষণের, মানে দিন শেষে রাতের সূচনা। চারিদিকে ওই ভয়ঙ্কর শব্দের জোর যেন আরও বেড়ে গেছে, সাথে যুক্ত হয়েছে সেই বিকট মরাপছা দুর্গন্ধ। হঠাৎ দেখলাম আমাদের পায়ের কাছে এক গুচ্ছ কাল কেউটে তাদের লকে জিহ্বাগুলো বের করে আমাদের পায়ের দিকে এগিয়ে আসছে। ভীষণ ভয়ে আমরা যখন একেবারে জড়সড়, তখন আবার তারানাথের অভয় বাণী আমাদের কানে এসে ঠেকল। তোমরা কোনো দিকে তাকাবে না বিভূতি, কিশোরী ও শেকড় যতক্ষণ তোমাদের কাছে আছে তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা শুধু আমাকে অনুসরণ করে বেরিয়ে এসো। তারানাথের অভয়বাণী শোনার পরে আর কোনো দিকে না তাকিয়ে আমি আর কিশোরী তারানাথকে অনুসরণ করে হাঁটতে লাগলাম। মিনিট 5 পরেই জঙ্গল কাটিয়ে অবশেষে আমরা গায়ের রাস্তায় এসে পৌঁছালাম। এইবার তারানাথ বলল, জঙ্গলে তোমরা যা দেখলে তোমরা তা কাউকে বলবে না এখন, গোপালকেও না, এমনকি ব্রজভূষণকেও না, মনে থাকবে? আমরা কোনো রকম কথা না বাড়িয়ে মাথা নেড়ে রওনা দিলাম ব্রজভূষণের বাড়ির উদ্দেশ্যে। এসে দেখলাম দাওয়ায় বেশ চিন্তিত মুখে ব্রজভূষণ বসে। তখন আকাশে অন্ধকার নেমে এসেছে। আমাদের দেখে বেশ ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে বললেন, এই তো আপনারা এসে দেখছি আপনারা ঘরে নেই। কি চিন্তাটা হয় বলুন তো? তা গেছিলেনটা কোথায়? ওই সামনাসামনি একটু ঘুরছিলাম আর কি। সে না হয় ঠিক আছে, কিন্তু বলে যাবেন তো? যাকগে, আসুন আপনারা দুটো খেয়ে নিন বরং। সেদিন রাত্রের ভোজন শেষে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। দেখলাম পাশের চৌকিতে তারানাথ ছটফট করছেন। ওনার যে আজ রাত্রে ঘুম আসবে না তা ভালোই বুঝতে পারলাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা মনে নেই। যখন ঘুম ভাঙে বেশ বেলা হয়ে গেছে। জানলা দিয়ে উজ্জ্বল সোনালি রোদ ঢুকে পড়েছে সামনের টেবিলটার উপর। ওপাশের চৌকিতে দেখলাম কিশোরী তখনও ঘুমে কাঁদা, তবে তারানাথের চৌকিটা ফাঁকা। তারানাথ যে রাতভর ঘুমোবে না এবং ভোরেই বেরিয়ে যাবে এই আমি অনুমান করেছিলাম। এর আগেও এরকম কাণ্ড উনি বহুবার করেছেন। বিছানা ছেড়ে উঠতেই দেখলাম ভেজানো দরজায় টোকা পড়েছে। দরজার শব্দে কিশোরীও ঘুম থেকে উঠে পড়ল। দেখলাম হালকা দরজা ঠেলে ঘরের ভেতরে প্রবেশ করলেন তারানাথ। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, শোনো, তোমরা দ্রুত তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি গোপালের বাড়ি যেতে হবে, কেমন? তারানাথকে দেখে এখন অনেকটাই শান্ত লাগছে। মনে হচ্ছে উনি যেন এই সমস্যার সমাধানের পথ খুঁজে পেয়ে গেছেন। আমরা আর কোনো রকম প্রশ্ন না করেই খুব দ্রুত স্নানাহার সেরে বেরিয়ে পড়লাম গোপালের বাড়ির উদ্দেশ্যে। মিনিট 5 মধ্যেই পৌঁছে গেলাম ওখানে। গোপাল আমাদের ওর বাড়ির ভেতরে নিয়ে গেল। দেখলাম ওর চোখের নিচে কালো দাগটা যেন আরও অনেক বেশি গভীর আর অনেক বেশি দৃঢ় হয়েছে আগের দিনের থেকে। এরপর আমরা 5 জন বসলাম একটা চৌকির উপর। প্রথম কথা তারানাথই শুরু করল। কাল রাতে স্বপ্নটা এসেছিল তো গোপাল? হ্যাঁ ঠাকুর মশাই। বেশ বেশ, এবার যে প্রশ্ন করেছিলাম তার উত্তরটা দাও দেখিনি। ঠাকুর মশাই, রোজ রাত্রে যে সর্প আমায় দংশন করে আমার স্বপ্নে, তার চোখের মণি দুটো পুরো জ্বলন্ত আগুনের মতো লাল। আমার অনুমানই তাহলে ঠিক। কি অনুমান ঠাকুর মশাই? আমি আমি বাঁচবো তো? কি অনুমান তা তো ক্রমশ প্রকাশ্য, তবে হ্যাঁ, তোমাকে বাঁচাবই আমি, কিন্তু আমাদের খুব বুঝে শুনে প্রতিটা পদক্ষেপ নিতে হবে। তুমি শুধু ভেঙে পড়ো না, কেবল ইষ্ট দেবতার নামটুকু জপো, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, স্বপ্নটা তুমি রাত্রে ঠিক কোন সময়টাতে দেখো সেটা কি মনে আছে? হ্যাঁ ঠাকুর মশাই, ভোর হওয়ার আগের সময়টাতেই ঠিক। এটা মনে আছে কারণ এই স্বপ্নটা দেখা মাত্রই প্রচণ্ড আতঙ্কে আমার ঘুমটা ভেঙে যায় এবং ঘুম ভাঙা মাত্রই দেখি আকাশে হালকা আলো ফোটার উপক্রম। বুঝেছি, হাতে তাহলে সময় খুবই কম। মানেটা আমার ওপরই ছেড়ে দাও। শোনো,
তোমাদের পারিবারিক অভিশাপের একটা শাস্ত্রকেন্দ্রিক নাম আছে, সর্পদংশন সাপ। এই সাপের মূল উদ্দেশ্যই হলো বংশনাশ করা। তবে অভিশাপ থেকে বাঁচার একটা পদ্ধতি আছে। অভিশাপপ্রাপ্ত বংশের পুরুষটি যদি বিবাহের পর স্ত্রীর সাথে 3টি রাত কাটিয়ে তার স্ত্রীকে বলি দেন, তবে সে এই অভিশাপ থেকে মুক্তি পাবে এবং পরবর্তীতে সে আবার বিবাহ করলেও তার জীবনের বিঘ্ন হবার কোনো সম্ভাবনা নেই। তবে অভিশাপ থেকে শুধুমাত্র ওই পুরুষটি মুক্তি পাবে, তার সমগ্র বংশ বা উত্তর পুরুষ নয়। তাই তোমাদের পূর্বপুরুষকে কোনো প্রকৃত সাধক এই পদ্ধতির কথা বলেই কোনো পশু বা পাখির সাথে বিবাহ করে 3টি রাত্রি পর বলি দেবার কথা বলেন, কারণ পশু বলি নৃশংসতার হলেও সে যুগে তা হামেশাই হতো। মানুষ বলি আটকাতেই তিনি এই পন্থা অবলম্বন করেন এবং তিনি সফল হন। এতদিন যাবৎ এই নিয়মের সঠিক পালন করার জন্যেই এই বংশের সমস্ত পুরুষরা বিবাহিত হয়েও জীবিত, কিন্তু গোপাল সেই নিয়ম মানেনি, তাই বহুদিনের অভিশাপের কোপ তার মাথায়। আমি চেষ্টা করব এই অভিশাপের কোপ তার মাথা থেকে সরানো, শুধু তার না, সমগ্র বংশকে এই অভিশাপ থেকে মুক্ত করার চেষ্টা আমি করব। শোনো শোনো গোপাল, আজ রাত্রে ঠিক রাত 12টায় আমি তোমার কক্ষে যজ্ঞে বসবো। তার আগে তুমি কোনোভাবেই ঘুমোতে পারবে না। যজ্ঞের সময় তোমাকে একটা শেকড় খেতে দেওয়া হবে এবং সেটা খেলে তুমি ঘুমিয়ে যাবে ধীরে ধীরে। তোমার নববিবাহিত স্ত্রীকে দেখিনি এখনো। উনি কি এখন বাপের বাড়ি আছেন? না ঠাকুর মশাই, এখানেই আছে কমলা। আসলে আপনারা নতুন লোক তো, তাই আপনাদের কাছে লজ্জায় আসতে পারে না। দাঁড়ান, আমি ওকে ডাকি। না না না, এখন ডাকার প্রয়োজন নেই। রাত্রে যজ্ঞের সময় থাকলেই হবে। মেয়ে মানুষের বৈশিষ্ট্যই তো এই লজ্জা। তো ভালোই হয়েছে তোমার স্ত্রী এখানে আছে, না হলে আমি বলতাম ওকে ওর বাবার বাড়ি থেকে নিয়ে আসতে, কারণ তোমার এই বিপদ কাটাতে ওর উপস্থিতি খুবই প্রয়োজন। ওর কোনো ক্ষতি হবে না তো ঠাকুর মশাই? যাদের ভালোবাসায় বেঁধে রাখার মানুষ থাকে তাদের সহজে কোনো ক্ষতি হয় না গোপাল। তাই তোমরা যদি একে অপরের পাশে থাকো তাহলে তোমার স্ত্রীরও কোনো ক্ষতি হবে না, আর তোমারও না। শোনো, এই যুদ্ধটা তোমাকে ঘুমের মধ্যেই করতে হবে। তবে তোমার চিন্তা নেই, তোমার এই যুদ্ধে তোমার স্ত্রী সহ আমরা সবাই থাকবো তোমার পাশে। শুধু হাল ছাড়বে না তুমি, হ্যাঁ? আর শোনো, এখন এই এই কাগজের খণ্ডটা নাও, হ্যাঁ নাও। এখানে আমার এই 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 সব যজ্ঞের জন্য কি কি জিনিস লাগবে সমস্ত কিছু লেখা আছে। খুব সহজে এগুলো জোগাড় করতে পারবে তুমি। বিকেলের মধ্যে এগুলো জোগাড় করে রেখো, বাকি যা যা লাগবে তা আমিই আনবো। আর আজ রাত্রে এই যজ্ঞে আমরা যারা উপস্থিত থাকব সবাইকে 1 পাকের খাবার খেতে হবে। যাও যাও, এখন এগুলো জোগাড় করে নিয়ে এসো। আর হ্যাঁ, স্ত্রীকেও একটু গুছিয়ে বলবে সব কিছু, কেমন? আমরা আবার রাত্রে আসবো। এই বলে আমরা সবাই ব্রজভূষণের বাড়ির পথে রওনা দিলাম। সারাদিন কেউ কারোর সাথে কথা বললাম না ঠিক করে। তারানাথ মাঝে কোথাও একটা বেরিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন জানি না। অবশেষে রাত্রি নামল। আমরা 4 জন, আমি, কিশোরী, তারানাথ ও ব্রজভূষণ রওনা দিলাম গোপালের বাড়ির উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখলাম গোপাল ছাড়াও 1 বছর 16 কিশোরী মাথা ভর্তি সিঁদুর পরে ঘোমটা টেনে আমাদের অপেক্ষায় বসে। মেয়েটির চোখ দুটো সামান্য ফোলা, যেন দীর্ঘদিন ধরে কাঁদতে কাঁদতে ক্লান্ত চোখ দুটো জবাব দিয়ে দিয়েছে। মেয়েটিকে দেখেই বোঝা যায় গোপালকে ভীষণ ভালোবাসে। ও তারানাথের পায়ের কাছে পড়ে নিজের অবশিষ্ট সমস্ত কান্নাটুকু উগরে দিয়ে মেয়েটি এবার বলল, ঠাকুর মশাই, আমার স্বামীকে বাঁচান ঠাকুর মশাই। ও ছাড়া যে আমার কিচ্ছুটি নেই। আপনার 2টি পায়ে পড়ি ঠাকুর মশাই, আমার স্বামীকে বাঁচান, বাঁচান ওকে। তারানাথ মেয়েটির মাথায় তার স্নেহের হাত রেখে বললেন,
তোমার মতো স্বয়ং জগদ্ধাত্রী যার ঘরণী, তার কি এত সহজে কোনো বিপদ হয় মা? তুমি নিশ্চিন্তে থাকো। হ্যাঁ, নিশ্চিন্তে থাকো, তোমার স্বামীর কোনো ক্ষতি হবে না। এইসব কথাবার্তার মাঝেই সেই মাহেন্দ্র খন উপস্থিত হল। মধ্যরাত। তারানাথ সমস্ত উপকরণ ভালো করে পরীক্ষা করে নিয়ে এবার যজ্ঞে বসলেন। প্রথমে যজ্ঞের আগুন জ্বালিয়ে তাতে ঘৃত ও মধু আহুতি দিয়ে মন্ত্রোচ্চারণ শুরু করলেন। কিছুক্ষণ একইভাবে মন্ত্রোচ্চারণের পর তারানাথ এবার থেমে একটা শেকড় গোপালের হাতে দিয়ে বললেন, এইটা খেয়ে নিয়ে এবার তুমি শুয়ে পড়ো এই কম্বলের ওপর। এবারই তোমার আসল যুদ্ধ। তারানাথের কথা মতন গোপাল সেই শেকড় খেয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। আর এর পরের কয়েকটা ঘন্টা আমাদের যেভাবে কাটল তা বলে বোঝানো যাবে না। তারানাথের কথা মতন আমরা সকলেই যজ্ঞের আগুন ঘিরে চোখ বন্ধ করে মন সন্নিবেশ করলাম। তারানাথ আমাদের বলে দিয়েছিলেন, চোখ বন্ধ অবস্থায় আমরা যাই দেখি না কেন কিছুতেই কোনো অবস্থায় যেন চোখ না খুলি। এদিকে চোখ বন্ধ করে তারানাথ মন্ত্রোচ্চারণ শুনতে শুনতে আমরা এক জগতে পৌঁছে গেলাম। হ্যাঁ, সেই জঙ্গলটাই যেখানে গতকাল আমরা গিয়েছিলাম। চারিদিকে কাঁটা গাছ, ভয়ঙ্কর স্যাঁতস্যাঁতে পরিবেশ। এইবার দেখতে পেলাম গোপাল সামনে একটা গাছের গুঁড়ির কাছে দাঁড়িয়ে, আর আমরা সকলে, মানে আমি, কিশোরী, ব্রজভূষণ, গোপালের বউ আর তারানাথ অপর পাশে দাঁড়িয়ে। দেখলাম তারানাথের হাতে কিছু একটা জল জল করছে। তারানাথ চেঁচিয়ে বলছে, গোপাল, তোমাকে লড়তে হবে, কিছুতেই আত্মসমর্পণ করবে না তুমি, মনের জোর কমাবে না। তুমি দুর্বল হলেই ওই অভিশাপ স্বরূপ সাপ তোমাকে ছোবল মারবে। সাবধান, সাবধান গোপাল, এক পাও পা বাড়াবে না, এক পাও না, খুব সাবধান। বেশ কিছুক্ষণ এভাবে কাটার পর তারানাথের গলার স্বর আবার শোনা গেল, সবাই দেখো আকাশের দিকে, ওই দেখো দিন ও রাত্রির সন্ধিক্ষণ উপস্থিত। সবাই সজাগ হও। গোপাল, গোপাল, এবার তোমাকে এক পাও না এগিয়ে ওই স্বর্ণকান্ত মণিটি নিতে হবে। আমি ছুঁড়ছি, তুমি দ্রুত সময় মতো এটা ধরবে, না হলে কিন্তু বিপদ। এইবার তারানাথ ওই স্বর্ণকান্ত মণি নামক উজ্জ্বল পাথরটি ছুঁড়ে দিল গোপালের দিকে। আমাদের সকলের বুক ধুকপুক করছে। তখন মুহূর্তে কোনো অঘটন ঘটে যেতে পারে। দেখলাম সেকেন্ডের ব্যবধানে ওই মণিটি ডান হাত দিয়ে লুফে নিল গোপাল। ঠিক তখনই দেখলাম ওর পায়ের কাছে লাল চোখ গোখরোটি একটা মস্ত বড় ফনা তুলে এগিয়ে যাচ্ছে ছোবলের উদ্দেশ্যে। চোখের পলক ফেলার সময় নেই, হয়তো এক্ষুনি, হ্যাঁ এক্ষুনি আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হবে। মৃত্যুর কোলে ঢলে পড়বে গোপাল, কিংবা শতকের অভিশাপ মুছে এই জমিদার বংশে উঠবে নবসূর্য। আবার তারানাথের গলা শোনা গেল, ওই মণি এমন ভাবে ধরো যাতে ওই মণি থেকে বিচ্ছুরিত আলো সোজা ওই লাল চোখ গোখরোর চোখের তারায় গিয়ে পড়ে। দেখলাম এখন ওই গোখরো লকলকে জিভ প্রায় স্পর্শ করে ফেলেছে গোপালের পা। গোখরো এইবার একবার ঝটিকে মাথা তুলল তার ভয়ঙ্কর ছোবলটি গোপালের পায়ে বসিয়ে দেওয়ার উদ্দেশ্যে। আর ঠিক সেই মুহূর্তে গোপালের হাতে ধরা সেই মণি তীব্র রশ্মি গিয়ে পড়ল সাপের লাল চোখের মণিতে। মুহূর্তেই সাপটি অদৃশ্য হয়ে কালো এক মুঠো ছাই পড়ে থাকলো গোপালের পায়ের কাছে। বুঝলাম আমাদের জয় হয়েছে। হ্যাঁ, না আর কিছু মনে নেই আমার। পরে যখন জ্ঞান ফেরে তখন দেখি আমরা সকলেই সেই গোপালের ঘরের মেঝেতে শুয়ে। আমার জ্ঞান ফেরার পরে সকলকে দেখলাম সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে, এবং গোপালও। একমাত্র তারানাথ জানলার কাছে দাঁড়িয়ে। আমি গিয়ে দাঁড়ালাম তারানাথের পাশে। তারানাথ আমার দিকে তাকিয়ে একটা স্মিত হেসে বলল, সমস্ত বিপদ কেটে গেছে বিভূতি, সমস্ত বিপদ কেটে গেছে। আমরা জয়ী হয়েছি। শুধু গোপাল নয়, ওদের সমস্ত বংশের ওপর থেকেই কেটেছে এই ভয়াল অভিশাপ। ঠাকুরমশাই, আমরা কি সত্যি ওই জঙ্গলের মধ্যে গিয়েছিলাম, নাকি সবটাই স্বপ্নে? আমার এই কথার কোনো উত্তর দিল না তারানাথ, কেবল মৃদু হাসল। কিছুক্ষণের মধ্যেই সবাই অচৈতন্য অবস্থা কেটে উঠে বসল। গোপাল তারানাথের মুখ থেকে তার এবং তার বংশের ওপর থেকে সমস্ত বিপদ কেটেছে শুনে একটা সাষ্টাঙ্গ প্রণাম করল তারানাথকে। গোপালের বউ তো আনন্দাশ্রুতে আচ্ছন্ন হয়ে আছড়ে পড়ল তারানাথের পায়ে। সেদিন বেশ জমিয়ে গোপালের বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম চারির শ্বশুর ঘরের উদ্দেশ্যে।
এই পথে চারিকে একবার দেখেই কলকাতায় ফিরবো আমরা, এই ঠিক হলো। চারির শ্বশুরবাড়ির পথেই সেই দক্ষিণের জঙ্গল থাকার কথা। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই জঙ্গলের রাস্তায়। কিন্তু কোথায় সেই জঙ্গল, কোথায় সেই স্যাঁতস্যাঁতে পরিবেশ? না, কিচ্ছু নেই, শুধু ধুঁ ধুঁ মাঠ। তারানাথের দিকে তাকিয়ে কিশোরী এবার প্রশ্ন করল, ঠাকুরমশাই, সেই জঙ্গলটা? নেই, এখানে কখনো কোনো জঙ্গল ছিলই না। তাহলে আমরা যা দেখলাম, জঙ্গল, কাটা গাছ, সাপ, সবটাই মায়া, মায়া, সবটাই মায়া। যেই মায়া গতকাল রাত্রে তৈরি হয়েছিল গোপালের বাড়ি জুড়ে, সেই মায়া। বাস্তব ও মায়া, এই দুই জগতের পাতলা পরত পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই মায়ার জগতে, যে জগতে গত 9 দিন ধরে প্রতি রাত্রি বিচরণ করত গোপাল একা, তার ভয়ঙ্কর অভিশাপ মাথায় নিয়ে। আচ্ছা, গোপালের আর ওর বংশের তো অভিশাপ কেটে গেছে, তাহলে কি সেই মায়ার জগৎটাও ধ্বংস হয়ে গিয়েছে ঠাকুরমশাই? না, কোনো জগতই ধ্বংস হয় না কখনো। কেবল সেই জগতে যাওয়ার পরতটি দুর্ভেদ্য হয়েছে গোপালের ও তার উত্তর পুরুষদের কাছে, আর ধ্বংস হয়েছে ওদের বংশের উপর থেকে সেই অভিশাপ রূপী কাল সাপ।